প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আমরা জানি গত কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং সারা আমাদের বাংলাদেশে অনেকগুলো এরিয়া জুড়ে বন্যায় ভেসে যাচ্ছে। তো আমাদের এই বন্যার সময় দেখা যায় বিভিন্ন ধরনের রোগবালাই দেখা যায়। বন্যার পানি এখন আছে এক ধরনের অসুখ হয় এবং বন্যার পানি নেমে যাওয়ার পর আরেক ধরনের কিছু রোগ দেখা যায়। এই জন্য আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় এই সময়ের রোগবালাই। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি স্যার। আসলে গত কিছুদিন আমরা টিভিতে নিউজে জানতে পাচ্ছি এবং নিজেরাও বুঝতে পারছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করে অনেক বেশি বন্যার পানি ঢুকে গেছে। তো এই সময় আসলে বন্যা দুর্গত যে এরিয়াটা, সেখানকার লোকজনের অবস্থা আসলে এতই খারাপ যে তারা একটা যে আশ্রয়স্থলে যাবে সে যাওয়ার মতো অবস্থাও নেই, রাস্তা ভেঙে যাচ্ছে। তো আমরা এটাও জানি যে এই সময় যেটা সমস্যা হয়, খাওয়া দাওয়ার সমস্যা, আশ্রয় কেন্দ্রের সমস্যা, এই সমস্যাগুলো এরপরে যে আসলে রোগ মানে যে ডিজিজগুলো সব দেখা যায়। তো এখন এই সময়টা আসলে আমাদের করণীয়টা কি, আমরা আসলে জানি কি করণীয়, তবু একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুরু করছি আসলে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন, যে তাদের মাধ্যমে যে আমাদের যে যারা সন্তানরা যারা মারা গিয়েছে, আসলে শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। যে প্রতিনিয়ত আমরা ডিল করছি, যাদের আসলে এখনও প্রচুর পেশেন্ট আমরা ডিল করছি, যারা বুলেট ইঞ্জুরিতে, যারা আসলে আদৌ বাঁচবেন কিনা, ভয়াবহ রকম বাজে অবস্থায় যেভাবে নির্মমভাবে যারা আসলে আক্রান্ত হয়েছেন, সেই পেশেন্টদের জন্য তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। করে সাথে এখন যারা বন্যার যে এই যে একটা দুর্যোগ যেভাবেই হোক না কেন, এই দুর্যোগ থেকে যেন আল্লাহ মহান আমাদের যেন উঠে নিয়ে আসে, সেটা দিয়ে বলে শুরু করছি। প্রথম হচ্ছে আসলে বন্যায় কী প্রবলেম হচ্ছে। বন্যায় যখন আসলে পানিটা আপনার চলে আসলো, প্রথম যে ফার্স্ট যে প্রবলেমটা আমরা ফেস করব, যে আমরা বিভিন্ন ছবি দেখছি মিডিয়াতে, যে ছোটো ছোটো বাচ্চারা শুধু গলা উঁচু করে বসে আছে, তার মানে এখন প্রথম প্রবলেম হচ্ছে ড্রাউনিং, পানিতে ডুবে যাওয়াটা। যারা সাঁতার পারেন না তাদের জন্য আসলে ড্রাউনিংটা হচ্ছে সবচেয়ে বেশি আমার প্রথম হচ্ছে ভয়ের কারণ। তারপরে যদি ধরি যে এই সময়টা আপনার যে প্রথম যেটা, তারপরে আসবে যেটা সাপ যেগুলো থাকে বৃষ্টির পানিতে, যে কোনো সময় বৃষ্টির পানিতে সাপ কিন্তু গর্তে থাকে। এই সাপ থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় যেগুলো থাকে আপনার, সেগুলো কিন্তু এখন কিন্তু তারাও কিন্তু বিপন্ন। যখন মানুষ যখন বিপন্ন হয় তখন কিন্তু শেষ সময় আমরা দেখি ছাত্র আন্দোলন দেখেন, ছাত্ররা শেষ মুহূর্তে গুলি হচ্ছে, ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে। তার মানে বিপন্ন যখন আপনি হয়ে যান তখন কিন্তু নিজের সেফটি সিকিউরিটির বিষয় চলে আসে। এই সাপ, হিংস্র পোকামাকড়, তারাও কিন্তু তখন কিন্তু ভিরুলেন্ট হয়ে যায়, তখন কিন্তু তারা কিন্তু কামড়াতে থাকে। তার মানে স্নেক বাইট এবং ইনসেক্ট বাইট একটা ইম্পর্টেন্ট কিন্তু রোগের কারণ হয়ে দাঁড়াবে। নেক্সট হচ্ছে আমাদের কিন্তু পানি ছাড়া কিন্তু আর খাদ্য ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। তাহলে এখন দেখা যাচ্ছে আপনার যখন সুপেয় যে পানিগুলো, যেটা আপনার ডিস্টিল ওয়াটার বলি বা ভালো পানি, সে পানি কিন্তু এখন নেই। তার মানে পানি আপনি যখন পিপাসার্থ হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু কন্টামিনেটেড পানিগুলো খাচ্ছেন। তাহলে কন্টামিনেটেড পানিগুলো যখন আপনি খাবেন, তখন যে প্রবলেমটা ক্রিয়েট করবে আপনার ওই পানির জন্য আপনার পানিবাহিত রোগগুলো দেখা দেবে। এবং এটা কিন্তু পানিটা যখন বিশেষ করে এখন শুরু হবে এবং যখন নেমে যাবে পানিটা, তখন এটা হবে কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। তাহলে এটার জন্য কি হতে পারে, আমাদের পানিবাহিত রোগের মধ্যে সবচেয়ে কমন আমরা বাংলাদেশে পাই, দ্যাট ইজ হচ্ছে ডায়রিয়াল ডিজিজগুলো। সাথে কলেরাকে আমি নিয়ে আসতে পারি, এটা ডায়রিয়াল ডিজিজ হলো, আলাদাভাবে আমরা সবসময় বলি। নেক্সট হচ্ছে টাইফয়েড, কিন্তু একটা পানিবাহিত রোগ। আমরা যদি জন্ডিসের কথা ধরি, বিশেষ করে হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, এটা কিন্তু পানিবাহিত রোগ। তাহলে এই রোগগুলো হতে পারে। তো পানিটা হচ্ছে আমাদের এখন কিন্তু এই যে ডায়রিয়া মানে বন্যাটা হচ্ছে ফ্লাড, এটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু ফেনী বা এই কুমিল্লা এই বেলটাতে হচ্ছে। এই বেলটাতে কিন্তু আমাদের লেপ্ট রেসপাইরার বলে আরেকটা ডিজিজ থাকে, এটা কিন্তু এই অঞ্চলে কম, কিন্তু যশোর বেলটাতে কিন্তু এটা অনেক বেশি। যদি যশোর বা ওই এলাকাও যদি বন্যা হয়ে যায়, তখন দেখে লেপ্ট রেসপাইরাস জন্ডিস হয়ে যায়, অনেক বাজে অবস্থায় রোগীগুলো মারা পর্যন্ত যায়। তার মানে এই রোগীগুলো আমার হতে পারে। নেক্সট হচ্ছে যে পানিবাহিত রোগের মধ্যে যদি আমি মনে করি যে এখন এই যে রোগীগুলো, বাচ্চাগুলো, বয়স্ক মানুষগুলো একটা আশ্রয় নাই, গলার মধ্যে পানির মধ্যে চুবে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ যদি এই ঠান্ডা পানির মধ্যে থাকেন, তখন কিন্তু তার সর্দি, কাশি, ইভেন শুরু করে তার যদি ফুসফুসের মধ্যে কিছু পানি ঢুকে যায়, অ্যাসপিরেশন, নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগগুলো তার কিন্তু তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে যে আমরা যদি মনে করি যে এই যে পানিটা যখন নেমে যাবে,
নেমে গেলে বিভিন্ন জায়গায় এই যে পানিগুলো জমা হয়ে থাকবে, জমায় থাকার জন্য আমরা যে বলি যেহেতু ওই বেলটাতে কুমিল্লা ওই বেলটাতে দ্যাট মিনস হচ্ছে ক্লোজ টু হিল ট্র্যাক্স, তার মানে এই জায়গায় যদি পানিগুলো জমা থাকে মশার কিন্তু পরিমাণটা কিন্তু উপদ্রবটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ তখন কিন্তু আমার ড্রেনেজ সিস্টেম কিন্তু জায়গায় জায়গায় জমা থাকবে। তাহলে যদি মশাবাহিত যে রোগগুলো আমরা যদি বলি, তার মানে ডেঙ্গি আমাদের তো অলরেডি হচ্ছে, ঢাকা শহর সব জায়গায় সারা বাংলাদেশ এখন হচ্ছে, বেড়ে গেছে কিন্তু, তাহলে ডেঙ্গি হতে পারে, ওই বেলটাতে আমার ম্যালেরিয়া হতে পারে। তার মানে এই যে রোগগুলো আমার যেগুলো বলছি সেগুলো সব হতে পারে। সাথে হচ্ছে আমি খাবার পাচ্ছি না, খাবার নাই, এই যে দেখছি যে আমরা হ্যাঁ খেজুর পাঠাচ্ছে, শুকনো খাবার পাঠাচ্ছে, ড্রাই খাবার পাঠাচ্ছে, যারা ডায়াবেটিসের রোগী, যারা একজন কিডনির রোগী, যারা হার্টের রোগী, তাদের জন্য লিভারের রোগী, তাদের জন্য ডায়েটের কতগুলো স্পেসিফিকেশন আছে, আমি এই খাবার খাবো, এটা খাবো না। এখন তো আসলে এটা কোনোভাবেই কোনো কিছু মানা সম্ভব হচ্ছে না। তার মানে আমি যে একটা ডায়াবেটিসের রোগী ইনসুলিন দিচ্ছি, আমি এখন ইনসুলিনটা হয়তো আমার বন্যার পানিতে ভেসে গেছে, আমি পাচ্ছি না, আমি একটা ওষুধ পাচ্ছি না। তার মানে আমি যে রোগীগুলো যে আক্রান্ত, আমি যে ওষুধগুলো খাবো, ওষুধগুলোর জন্য যে আমি ডায়েটারি যে প্রপার ম্যানেজমেন্ট, জীবন বাঁচানো যেখানে কষ্ট সেখানে ডায়েট তো আসলে সম্ভব নয়। তার মানে এই অন্যান্য যে রোগগুলো সেগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে এই সময়টা, এবং এই জন্য মৃত্যুটা বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে আসলে মানে আমাদের থেকে, আমাদের যারা আমরা আছি সেফ সাইডে, কি করা উচিত? মানে আমাদের পক্ষ থেকে আমাদের যেটুকু আমরা জানি যার যতটুকু সম্ভব তারা চলে যাচ্ছে, কি কি করা উচিত? যেমন আমার ডাক্তাররা, আমরা কি করতে পারি তাদের জন্য? আপনার কি না, প্রথম ডাক্তার হিসেবে বলবো না, প্রথম আমি বলবো আমি মানুষ হিসেবে আমাকে এখন দরকার হচ্ছে ফাইন্যান্সিয়াল হেল্প করা, যার যতটুকু সম্ভব ফাইন্যান্সিয়াল হেল্প করা। কারণ আচ্ছা ফাইন্যান্সিয়াল হেল্প করলে হবে না, কাগজে টাকা নোট নিয়ে গিয়ে দিলে তো হবে না, আমাকে এখান থেকে ড্রাই ফ্রুটটা কিনে সাপ্লাই দিতে হবে। তার মানে বেশ কিছু জায়গায় কিন্তু ভলান্টিয়ার কাজ করছেন যারা, এখন এইটাকে কিন্তু অনেকে আবার ব্যবসা হিসাবে নিচ্ছেন, যারা অরিজিনাল ভলান্টিয়ার আপনি বুঝলেই কিন্তু বুঝে যায় যে কারা কাজ করছেন। তাহলে তাদেরকে যদি আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিই, আননেসারি বেশি লোক গিয়ে তো ওখানে দরকার নেই। তাহলে মানে যারা যাচ্ছেন তাদের কাছে যদি আপনি টাকাটা দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখন পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। তার মানে আমাদের যে ক্লোরিনেটেড ট্যাবলেট যেটা আছে, ট্যাবলেটগুলো আমাদের তো পানি ফিল্টার সম্ভব নয়, তার মানে ওই ট্যাবলেটগুলো আমাদেরকে সাপ্লাই দিতে হবে, যেন পানিটার মধ্যে রেখে অন্ততপক্ষে মানে জীবাণু মুক্ত করে যেন আমি খেতে পারি। আমি যদি ফিল্টারের ব্যবস্থা করতে পারি একটু, মানে যেটা আমরা বলি যে ফিল্টার যেটা যদি দিই, তার মানে ওগুলো দিলে পানির মধ্যে যে ময়লাটা সেটা পড়ে গেলে ওটা আমার সুপেয় পানি হয়ে যাবে। সাথে হচ্ছে আমাদেরকে খাবার ফুড দিতে হবে, যেটা সুগার ফ্রি হোক, সুগার সহ যাই হোক না কেন, প্লাস বেবি ফুডের ব্যবস্থাটা আমাকে করতে হবে। আর বিং এ ডক্টর আমাদের যেটা করতে হবে, এখানে পানিটা, এখন তো পানির মধ্যে ডাক্তার গিয়ে দাঁড়াবে কোথায়, সম্ভব নয়। তার মানে ওখানে যতগুলো ডাক্তার হাসপাতাল আছে সেগুলো তো ডাক্তার তো অবশ্যই আছেন। যখন পানিগুলো নেমে যাবে তখন আমাদেরকে আসলে ওখানে গিয়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হলেও আমাদেরকে ডাক্তারদের ওখান থেকে সার্ভিসটা দিতে হবে। তাহলে যতটুকু সম্ভব আমরা হেলথ রিলেটেড যে ডিজাস্টার সেটাকে আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে যেটা এখন আমরা বলছি যে এই সময় আমাদের করণীয়টা কি, মানে এটা খুব আসলে আমরা সবাই মিলে যে 10 জন যে যাওয়ার চেয়ে একজন চেয়ে বরং তাকে কিছু রেস্কিউ টিম যাবে, রেস্কিউ করবে, সাথে যেটা দরকার ড্রাই ফ্রুট, পানি, এগুলো দিয়ে তাদেরকে আপাতত ঠিকঠাক মানে একটা জায়গায় রাখা এবং তাদেরকে পুরো থাকার ব্যবস্থা করা। এই যে পানিটা নেমে যাবে, আমরা আশা করছি পানিটা নামা শুরু করবে কিছুদিনের মধ্যে। নামার পরে কি কি ধরনের রোগ হতে পারে? এই আমি অলরেডি কিন্তু বলে ফেললাম আপনাকে যে এই যে পানিবাহিত যে রোগগুলো যেগুলো বললাম, ওই রোগগুলো তখন কিন্তু প্রকোপ আরো ধারণ করবে। মানে এখন আমরা পাচ্ছি না, একটা স্কিন ডিজিজের মতো হতে পারে। হ্যাঁ, সাথে স্কিন ডিজিজটা হয় কি, যখন পানিটা কম থাকে তখন, পানিটা যখন কমে যায়, নোংরা পানি যখন থাকে তখন ওই জিনিসগুলো আসবে, বিশেষ করে ওই সময়টা। এখন কিন্তু পানি কিন্তু প্রচুর পানি, এখন পানি কিন্তু পরিষ্কার পানি, এখন কিন্তু সব জায়গায় গলা পানি, কারো কিন্তু দেখা যাচ্ছে যে 10 ফুট 15 ফুট পর্যন্ত পানি। এখন কিন্তু স্কিন ডিজিজের সম্ভাবনাটা কম। যখন পানিটা কমে যাবে, নোংরা হবে, এবং ওই তখনটা হবে, এখন কিন্তু পানিতে কিন্তু ফ্লো আসছে, ফ্লো থাকার জন্য। তার মানে আমাদের স্ক্যাবিস থেকে শুরু করে স্ক্যাবিস বা ফাঙ্গাল ইনফেকশনগুলো, এই জিনিসগুলো সবগুলো তখন কিন্তু বেড়ে যাবে। নট অনলি দিস, এটাও বলা হয় যে বিশেষ করে যদি আমরা যদি মনে করি মানে যে টিটেনাস প্রোন এরিয়াতে, সেই সব জায়গাতে যদি পানি ওঠে, তখন বলে যদি স্ক্র্যাচ থাকে বা ইনজুরি থাকে, সেখানে কিন্তু টিটেনাস হতে পারে, টিটেনাস কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার মানে এগুলো হচ্ছে আমার পরে যখন পানিটা কমে যাবে তখন এই স্কিন ডিজিজগুলো আমার তখন কিন্তু প্রকোপ আকার ধারণ করবে। কিন্তু এখন পর্যন্ত আর যেহেতু পানি বেশি, এই সময়টা আমরা আশা করবো না সাধারণত হবে, এটা করবে না। আর এই যে ডায়রিয়ার প্রকোপ, যেটা বলেন ডায়রিয়া হতে পারে, জন্ডিস হতে পারে, এগুলোর প্রকোপগুলো কখন দেখা যেতে পারে? এটা আপনি তো এখন কম বেশি হতে পারে, কারণ ডায়রিয়া তো এটা ফিকাল কন্টামিনেশন, এই ডিজিজটা হচ্ছে ফিকাল। আমরা হচ্ছে যে বলি যে ওয়াটার বর্ন ডিজিজগুলো, এগুলো হচ্ছে ওরো ফিকাল ট্রান্সমিশন। মানে একজন যদি আক্রান্ত থাকে, সে যেখানে ভয়েড করবে, দ্যাট মিনস হচ্ছে তার স্টুল পায়খানা করবেন, সেই পায়খানাটার পানিটা যে ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাসটা থাকে, সেইটা যদি ওই কন্টামিনেটেডটা যদি অন্য কেউ খেয়ে ফেলেন, তাহলে তার হতে পারে, তাহলে হতে পারে। মানে পানির পরিমাণটা যত বেশি কমতে থাকবে তত বেশি এগুলো প্রকোপ ধারণ করবে। এগুলো এখন হচ্ছে যেটাই হোক না কেন, এখন সব হচ্ছে
ফ্লো থাকার জন্য ইনফেকশনটা একটু রেটটা কম থাকবে, কিন্তু এই পরিমাণগুলো সামনে বাড়তে থাকবে। সেক্ষেত্রে এখন থেকে কি কোনো কিছু করণীয় আছে? হ্যাঁ, ওই যে বললাম পানি 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 পানিকে আমাকে তাহলে পরিষ্কার পানি খেতে হবে, আমাকে যতটুকু সম্ভব ফুডগুলোকে মাছি থেকে মুক্ত হয়ে খেতে হবে, এবং সেই জন্য এখন ড্রাই ফ্রুটগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার মানে আমাকে ড্রাই ফ্রুট খেতে হবে। তার মানে গরমের জন্য যে ওই আমি বাসি একটা ভাত রেখে দিলাম, এটা খারাপ হয়ে গেল। তার মানে যদি যে ভাতটাকে আমি সকালে রেখে দিলাম রাতে যদি খাই, তাহলে ওটা যদি ওটাকে আমরা বলি ফুড পয়জনিং অনেক সময় হয়ে যায়। ব্যাসিলাস সেরিয়াস, স্টাফিলোককাস অরিয়াস, আমাদের বিভিন্ন রকম অর্গানিজম দিয়ে আমাদের আক্রান্ত হয়। তার মানে আমাদের ড্রাই ফ্রুট হচ্ছে এখন বেস্ট অপশন হচ্ছে ড্রাই ফ্রুট। জমা পানিতে দেখা যায় যে আমরা অনেকদিন আগে থেকে জানি, এটা অনেকদিন ধরে আমি জানছি, আমাদের দেশে আমাদের মানে বা এশিয়ার ভিতরে হচ্ছে ডেঙ্গু, জমা পানিতে দেখা যায় এডিস মশা হচ্ছে, তারপর ডেঙ্গুর প্রকোপটা কি অবস্থা এখন এই মুহূর্তে? ডেঙ্গুটা হচ্ছে যেমন আমি বলি যে ঢাকার কথা যদি বলি, ঢাকাতে ডেঙ্গুটা বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে আসলে। তবে সুখের খবর হচ্ছে যে গতবারের থেকে যদি আমি তুলনা করি, এবার ডেঙ্গির মানে আমাদের বলি ক্যাটাস্ট্রফি বলে বা সিভিয়ারিটি দুটোই আমাদের কম। কিন্তু গত 2 মাস আগেও যাচ্ছিল, আমাদের এই মাসটাতে কিন্তু অনেক কিছু প্রকোপটা বেড়ে যাচ্ছে। এবং সারা বছরে এই বছর এখন পর্যন্ত আমাদের যে ডিজি হেলথের যে রেকর্ড অনুযায়ী 77 জন মারা গিয়েছে। তার মানে গতবারের তুলনাটা অনেক কম। অবশ্য এবছর কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন হলো, এর আগে কিন্তু ড্রাই ছিল প্রচুর, মানে ওয়েদারটা গত বছর অবশ্য ড্রাইতেও ছিল কম বেশি ডেঙ্গুর প্রকোপটা ছিল, এবার কিন্তু সিভিয়ারিটিটা কম হচ্ছে। তো এই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে সামনের দিকগুলোতে ডেঙ্গির প্রকোপটা বাড়তে পারে কি? অবশ্যই বাড়তে পারে, কারণ আমাদের ডেঙ্গির যে পিক সিজনটা বলি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই নভেম্বর, এই মাসগুলো হচ্ছে আমার পিক সিজন। তার মানে আমরা কিন্তু এখন পিক টাইমে কিন্তু আছি। যেটা গত বছর আমাদের আশ্চর্যজনক ছিল যে জানুয়ারি থেকেই আমাদের কিন্তু পিকটা ছিল এবং পরে গিয়ে বেড়ে গিয়েছিল। তার মানে এখন তবুও যেটা বাড়ছে, আমরা গতবার যেটা ছিল ডেঙ্গিতে আপনার হঠাৎ করে আমাদের কাছে রোগীগুলো একটু শকে চলে আসতো। আমাদের গতবারের রোগীগুলো এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম খুব বেশি ছিল। এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম মানে কি আপনার লিভার ফেলোর নিয়ে আসছে, আপনার হার্ট ফেলোর নিয়ে আসছে, অথবা ব্রেনে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, রেনাল ফেলোর হচ্ছে, অথবা রোগীগুলো আমরা শকে যখন বলি হঠাৎ করে বিপি নন রেকর্ডেবল হয়ে যাচ্ছে। এই ক্যাটাস্ট্রফিগুলো, এই ফিচারগুলো এবার কম্পারেটিভলি আমাদের প্রেজেন্টেশনটা কম হচ্ছে দেখে আমাদের রোগীগুলো ওভারকাম করাটা সহজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি কারো হঠাৎ করে দেখা যায় জ্বর আসছে, ওয়েদারটা এমনি খারাপ, এই সময় জ্বর ঠান্ডা কাশি হতেই পারে, সেক্ষেত্রে তার অনেকেই মনে করে যে আজকে জ্বর এসেছে, আমি টেস্টটা 3 দিন 4 দিন পরে করব। একটু কনফিউশন যে জ্বর আসার কতদিন পরে ডেঙ্গু টেস্টটা করা উচিত, এই যেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। হ্যাঁ, এইটা বলা হয় সাধারণত বইতে যদিও বলে 3 থেকে 4 দিন, আমি সবসময় বলে থাকি 3 দিনের মধ্যে করাটা ভালো। জ্বর আসার মানে যে কোনো রোগী যখন আমার জ্বর নিয়ে আসে 102, 3, 4 যাই হোক না কেন, ডেঙ্গু রোগীগুলো দেখলে বোঝা যায়, সাধারণত ইউজুয়ালি বোঝা যায় কেন রোগীটা আসলে মুখটা লাল হয়ে যায়, বডি ফ্লাস থাকে এবং প্রচন্ড হাই ফিভার থাকে। তবে সবার ক্ষেত্রে যে থাকবে তা নয়। তো এইটা যদি থাকে, আমরা যে কাজটা বলি যে উইদিন 3 ডেজ প্রথমে আপনি একটা NS1 করে নেন। যদি আপনি ফাইন্যান্সিয়ালি সলভড হন, তাহলে আপনি একটা সিবিসিও করে নেন। তো সিবিসি করলে আমার যে কতটুকু আপনার ডেভিয়েশন হচ্ছে আপনার নর্মাল থেকে, সেটা আমাদের কম্পেয়ার করতে পারি। আর যাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন থাকে, তাদের জন্য আমরা বলি ডেঙ্গু NS1টা আপনি আজকেই পারলে, যখনই আমাদের চেম্বারে আসে আমরা বলি যে আজকে আপনি এটা করে নেন। যদি আমার এটা পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যখন হাই ফিভার থাকে, স্বাভাবিক একটা বডি এক থাকে, অনেক হয় কি ব্যথার ওষুধ খেয়ে নেন, NSAIDটা খেয়ে নেন। যদি আমি জানি আমার NS1টা পজিটিভ, তখন আমি খাবো না। তার মানে এটা আসলে করে নেওয়া ভালো। আর 3 ডে ওয়ানওয়ার্ডস যদি আমি বলি, কারণ একটা হচ্ছে আবার আর একটা আমরা কমনলি একটা বাংলাদেশে প্রবলেম ক্রিয়েট হয়, যেটা ডেঙ্গি অ্যান্টিবডিটা, যে আমরা দেখা যায় যে অনেকে অ্যান্টিবডিটা করে ফেলি। তো অ্যান্টিবডিটা যদি প্রথমবার ডেঙ্গি হয়, তাহলে ডেঙ্গু আমরা IgMটা শুধু পজিটিভ হবে, এটা সাধারণত 5 দিন পরে গিয়ে পজিটিভ হয়, 6 দিন 7 দিন 8 দিনের মাথায় পজিটিভ হবে। আর IgG যদি আমি বলি, একবার যদি আমার ডেঙ্গি হয়ে যেয়ে থাকে, আমার এটা লাইফ লং পারসিস্ট করবে। তাহলে একুট যে সেকেন্ড টাইম যে ডেঙ্গু হলো, যেটা সেকেন্ড টাইম ডেঙ্গুতে আমার IgGর কি কোনো রোল নেই? অবশ্যই আছে। সেখানে বলা হয় টাইটার, কিন্তু বাংলাদেশে টাইটারটা দেখা হয় না, আমরা দেখতে পারি না। সেই জন্য আমাদের প্রায় রিপোর্ট নিয়ে আসে, বলে আমার ডেঙ্গি হয়েছে, দেখেন এই IgG পজিটিভ, আমরা কিন্তু সেটা আমরা বলতে পারি না। তাহলে সেটা যদি না হয়, তাহলে আপনাকে আমাদের যদি সেকেন্ড টাইম ডেঙ্গি হয়, তাহলে 5 দিন পরে IgG IgM দুটোই আমার পজিটিভ থাকবে। তাহলে দুটোই যদি পজিটিভ থাকে, তখন আমি বুঝবো যে হ্যাঁ, দিস ইজ সেকেন্ড টাইম ডেঙ্গি। এই মুহূর্তে তার ডেঙ্গু আছে, সেকেন্ড টাইম ডেঙ্গি। আর যদি শুধু IgG থাকে, তাহলে এটা পাস্ট ইনফেকশন হতে পারে। আর আপনি ওই যে উইন্ডো পিরিয়ডটার মধ্যে যে পড়লেন, 3 দিন থেকে যে 5 দিনের কথা বারবার বলছি, ওই উইন্ডো পিরিয়ডের মধ্যে হতে পারে, কিন্তু এটা আসলে কনফার্ম করে বলাটা ভেরি ডিফিকাল্ট। অনেকে মনে করে যে আজকে জ্বর আসছে, আজকেই করব টেস্টটা, সেটাতে কি কোনো অ্যান্টিজেন টেস্টটা করা যেতে পারে, যেহেতু তার আগেই ভাইরাস ঢুকে গিয়েছে, বডির মধ্যে ইনকিউবেশন পিরিয়ডে থাকে, এটা করা যেতে পারে। সেক্ষেত্রে যেদিন প্রথম জ্বর আসে সেদিনও চাইলে করতে পারে, বা এরপরে 2-3 দিনের মধ্যে করতে হবে, পরে এটা নেগেটিভ হওয়া শুরু হওয়া শুরু করে যায়। আচ্ছা, আমরা আরো কিছু কথা বলবো, এটা বিরতির পর এসে।
ফিরছি ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই সময়ের রোগবালাই এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা কথা বললাম ডেঙ্গু নিয়ে একটু কথা বলেছি। আপনি বলেছেন যে গত বছর ডেঙ্গুটা আমাদের এক্সপ্যান্ডেডভাবে এসেছিল, এবার এখন পর্যন্ত আমরা চাচ্ছি না যে খারাপ কিছু হোক যেভাবে আছে, তবুও একটু সতর্কতার জন্য যে গত বছর যেটা বলছেন যে এক্সপ্যান্ডেডভাবে এসেছিল, ডেঙ্গু হলেই সে শকে চলে যেত, তো সেই সিমটম লক্ষণগুলো কিভাবে বুঝবে? আচ্ছা, হ্যাঁ বলছি। আমি প্রথম হচ্ছে আসলে ডেঙ্গি হলে প্রথম রোগীরা অনেক সময় প্যানিক হয়ে যায় ভর্তি হওয়ার জন্য, আবার অনেকে আছে খুব ক্যাজুয়াল, ভর্তি হতে চায় না। দুটো গ্রুপ নিয়ে আমরা ডিল করি। সহজ ভাষায় যদি মনে রাখার জন্য, যারা খুব বেশি অল্প বয়স বাচ্চা তারা হচ্ছে কিন্তু ভালনারেবল, কারণ তাদের বডিতে পানির রিজার্ভটা খুব কম থাকে। আবার খুব যারা বয়স্ক তাদের স্কিন ড্রাই হয়ে যায়, দেখবেন পানি টানি থাকে না, খেতেও পারে না, তারা ভালনারেবল। যারা ওবেস, অনেক বেশি মোটা, দে আর ভালনারেবল। প্লাস হচ্ছে প্রেগনেন্সি যারা থাকেন তারা কিন্তু খুব বেশি ভালনারেবল। এই জিনিসগুলো আমাদের একটা গ্রুপ হচ্ছে কি, ছেলেমেয়েরা শিক্ষিত সব দেশের বাইরে থাকে, তাদের লুক আফটার করে কে কেয়ার গিভাররা তো ভাবে খেয়ালও করে না, তাহলে দে আর ভালনারেবল। এই গ্রুপটাকে আমরা ভালনারেবল বলতে পারি। আর একটা কথা থিওরিটিক্যালি বলা হয় যে বাসা থেকে যদি আপনার হাসপাতাল দূরে থাকে তাহলে এটা সব জায়গায় হাসপাতাল, অথবা এটা ধরবো না আমরা। এই জিনিসগুলো থাকে দে আর ভালনারেবল, তাদেরকে মনিটর করতে হবে। নেক্সট হচ্ছে আপনি যদি দেখেন ডেঙ্গি হচ্ছে, আমরা সাধারণত বলি 3 থেকে 4 দিনের মধ্যে জ্বর চলে যাবে। জ্বর চলে যাওয়ার সময়, এই সময় যখন চলে যায় তখন কিন্তু ওই 4 দিনের মধ্যে খাবার রুচি থাকে না, বমি হয় বা এই জিনিসগুলো। যখন জ্বরটা চলে যায় তখন কিন্তু খাবার রুচিটা ড্রামাটিক চলে আসে। 4 দিন পরও আপনি খেতে পারছেন না, আপনি পারসিস্টেন্ট বমি করতেছেন, বা শুরুতেও আপনি বমি করতেছেন, খেতেই পারছেন না, তাহলে এই গ্রুপগুলো হাসপাতালে ভর্তি হয়ে বা বাসায় বসে স্যালাইন দিতে হবে। কিন্তু 4 দিন পরও যারা খেতে পারছেন না, এটা খারাপ জিনিস। যদি দেখা যায় যে এই রোগীগুলো আমরা সবচেয়ে বেশি বলি যে প্লাটেলেট কমে যাওয়াটা ভয়ের কিছু না, আমরা বলি যে ব্লাড প্রেশারটা, যার ব্লাড প্রেশারটা আপনার কমে যাচ্ছে, যেমন কি সিস্টোলিক আর ডায়াস্টোলিকের মাঝখানে ডেঙ্গুতে যে জিনিসটা হয়, আপনার ফ্লুইড লস হয়। 3rd ডে 4th ডে থেকে ফ্লুইড লস হয়। লস হওয়ার জন্য আপনার উপরে যে ব্লাড প্রেশার, দ্যাট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যেতে থাকে, এবং বডি চাই কি সার্ভাইভ করার জন্য আমাদের কিছু মেকানিজমের জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। যার মানে আগে যার ব্লাড প্রেশার ছিল 120/80, রোগীটা যখন খারাপের দিকে চলে যেতে থাকবে তার প্রেশার হয়ে যাবে 110/70-90। তো এই যে খারাপ হয়ে যাচ্ছে, এই রোগীগুলো আমরা বোঝা যাচ্ছে যে সে শকের দিকে চলে যাচ্ছে। তার মানে এই রোগীগুলোকে আমাকে ভর্তি করে নেওয়াটা হচ্ছে ভালো, আমাকে, যদি সেই রোগী খেতে না পারে। নেক্সট হচ্ছে আমরা যদি বলি যে আমরা কতগুলো পরীক্ষার মধ্যে দেখি হেমাটোক্রিট দিয়ে আমরা বলি, যদি দেখি যে 20% উপরে বেড়ে গেছে, এটা একটা খারাপ জিনিস। যদি দেখি যে না কোনো জায়গায় প্লাটলেট, যদিও আমরা ভয় পাই না, তারপর কোনো যদি ব্লিডিং হতে থাকে, দেখা যাচ্ছে অবভিয়াস কোনো দাঁত দিয়ে একটু হতেই পারে, এটা ব্যাপার না। একটা মেয়ের মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, তার মেনস্ট্রুয়াল ব্লিডিং হতেই পারে, এটা ব্যাপার না। যদি দেখি পায়খানার সাথে রক্ত যাচ্ছে, যদি রক্ত বমি হচ্ছে বা শরীরের বিভিন্ন জায়গায় রক্ত ব্লিডিং হচ্ছে, তারা ভর্তি করে রাখাটা হচ্ছে ভালো। যদি এই রোগীগুলো হঠাৎ করে কোনো পেটে কোনো ব্যথা নিয়ে আসে, বিশেষ করে রাইট হাইপোকন্ড্রিক পেইন নিয়ে আসে, অথবা পেটের যে কোনো জায়গায় ব্যথা নিয়ে আসে, তাহলে এই রোগীগুলো ভর্তি করে নেওয়া ভালো। যদি এই রোগীগুলো কোনো কনফিউশন থাকে, কথাবার্তা ঠিকমতো বলছে না বা কিছু নিয়ে হচ্ছে, প্রচন্ড হেডেক হচ্ছে, তার মানে এটা সিএনএস আমরা বলবো এক্সপ্যান্ডেডের মধ্যে যাচ্ছে, সেই রোগীগুলো ভর্তি করে নেওয়া ভালো। যদি এই রোগীগুলো আমরা বলি যে 6 ঘন্টার বেশি প্রস্রাব হচ্ছে না, আপনার অ্যানোরিয়া ডেভেলপ করে গেছে, তার মানে এই রোগীগুলো খারাপ, এই রোগীগুলোকে ভর্তি করে নেওয়া ভালো। সাথে হচ্ছে যে আর অন্যান্য কমপ্লিকেশন যেগুলো হচ্ছে যে আমরা যদি হঠাৎ করে মনে হয় যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, বুক ধরফর করতেছে, তার মানে মাইক্রোডিস বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলো, এই রোগীগুলোকে ভর্তি করে নেওয়া ভালো। তো এখন আসেন আমরা ডেঙ্গু শক সিন্ড্রোমে যাওয়াটাকে কীভাবে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য আসলে যখন এক্সপ্যান্ডেডে চলে যায় তখন প্রিভেন্ট করার আসলে কোনো উপায় নেই। যে যাবে সে যাবে এক্সপ্যান্ডেড, এটা একটা ভেরিয়েশন অফ দ্য ডেঙ্গু, এটা ঠেকানোর কোনো উপায় নেই। তার মানে শকে কীভাবে আমি প্রিভেন্ট করতে পারি, কতটুকু প্রিভেন্ট করতে পারি। কিছু ক্ষেত্রে কিছুই করা থাকে না, আর কিছু ক্ষেত্রে করার থাকে। যেমন আমি প্রথম 3-4 দিন আমি যদি আননেসেসারি যদি কোনো ব্যথার ওষুধ না খাই, দ্যাট মিনস হচ্ছে পেইন কিলার না খাই, অ্যাসপ্রিন হোক বা এনি ফর্ম অফ ডাইক্লোফেনাক সাপোজিটরি, ভল্টালিন সাপোজিটরি, কোনো সাপোজিটরি আমি যদি না দিই, এবং বাইরের দেশে যে প্যারাসিটামলগুলো পাওয়া যায় তার সাথে কিন্তু সময় আইবুপ্রোফেন লাগানো থাকে, যোগ করা থাকে, তাহলে বাইরের ওই যদি আইবুপ্রোফেন যুক্ত যদি প্যারাসিটামলটা আমি খাই, তাহলে ওইটার সাথেও দেখা যাবে যে আপনার প্রবলেমটা ক্রিয়েট হতে পারে। আমার মেইন দরকার ডেঙ্গি হচ্ছে ফ্লুইড লস। তার মানে আমি যদি ফ্লুইডটাকে যদি আগে থেকে যদি এডুকেট আমি যদি খেয়ে রাখতে পারি, তাহলে আমি শকের সময় আমার শকটা কমাবে। আগে থেকে যদি আমি পানি শূন্যতায় ভুগি, সে সময় যদি আরও পানি লস হয়ে যায়, এক্সট্রা ভ্যাসেশন হয়, সেক্ষেত্রে দুটো মিলে শকের পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে। তার মানে আমরা শুরুর দিকে পানি খাওয়াটাকে আমরা এনকারেজ করব। তার মানে প্রথম 3-4 দিন যদি পানি জাতীয় খাবার আমরা বলবো, পানি খেতে পারছি, সেটা হতে হবে ওরসালাইন হতে পারে, সেটা হতে পারে ফলের রস হতে পারে, ডাবের পানি হতে পারে, সেটা লিকুইড ফুড হতে পারে, দুধ থেকে শুরু করে যে কোনো লিকুইড ফুড মানে আমাকে ফুডটাকে আমরা এনকারেজ করি। এই সময় যদি আপনি
খেতে থাকে তাহলে আপনার শকে যাওয়ার পরিমাণটা অনেক বেশি কমে যাবে। তারপরেও তো আপনাকে ডাক্তারের মনিটরিংয়ে থাকতে হবে, ফলো আপে থাকতে হবে, কারণ ইমপেন্ডিং আর ডেঙ্গিতে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যখন আপনি শকে চলে যান একটা হচ্ছে ইমপেন্ডিং যাচ্ছে আর একটা শকে চলে গেলে রিকভারির সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি কমে যায়। ডেঙ্গিতে আরেকটা জিনিস প্রবলেম হয়ে যায় যেটা যে গতবারের মৃত্যুর একটা বিশাল বড় কারণ ছিল শক নয়, সেটা হচ্ছে ওভারফ্লুইড। আচ্ছা, ওভারফ্লুইড। সেই জন্য আমি বলবো যে বাসায় বসে পাশের এই ফার্মেসির লোকে ডেকে আমি যে ফ্লুইড দিচ্ছি হি ক্যানট ক্যালকুলেট আপনি কতটুকু পানি লাগবে, কোন ডেতে কতটুকু পানি লাগবে, এইটা কিন্তু মেজার করে দিতে হয়। ডেঙ্গিতে কিন্তু খুব একটা মেজারমেন্টের বিষয় থাকে। যেমন আমরা যদি একটা আমাদের একটা আমরা বলি যে হলিডে অ্যাগার ফর্মুলা আছে, সেটা একটা কঠিন ফর্মুলা, এটা আমাদের ডাক্তারদের জন্য সহজ ভাষায় যদি বলি, আমরা যদি সহজ ভাষায় বলি, সহজ করে বলছি, যেটা আমরা কখনো দিই 3 মিলিলিটার পার কেজি বডি ওয়েট, কখনো দিই 5 মিলিলিটার পার কেজি বডি ওয়েট, কখনো দিই 7 মিলিলিটার, কখনো 10 মিলিলিটার পার কেজি বডি ওয়েট। কতটুকু আমি ফ্লুইড দেবো, আমি বাড়াবো, কখন আমাকে রানিং দিয়ে দিতে হয়, 4 হাত পায়ে স্যালাইন দিতে হচ্ছে, কখন আমাকে 60 ড্রপ করে দিতে হচ্ছে, কখন একটা রোগী যদি শকে চলে যায়, ইমপেন্ডিং শকে চলে যাচ্ছে, তার ফ্লুইড দরকার হয়ে যাচ্ছে, আমাকে দেখা যায় আধা ঘন্টার মধ্যে আমাকে 500 থেকে 1 লিটার পানি দিতে হবে। আমি যদি একটা স্যালাইন যদি নর্মালি আমরা যেভাবে দেই 30 ফোঁটা করে যদি দেই, তাহলে শেষ হতে লাগে 1 লিটার যাবে আধা ঘন্টা, মানে 8 ঘন্টা। তার মানে আমি 60 ফোঁটা করে যদি দেই তাহলে 4 ঘন্টা, কিন্তু আমাকে তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে দিতে হচ্ছে 1 লিটার। তাহলে 1 লিটার দিলে ওইটাতে আমি যদি ফ্লুইড দেখছি, একটা স্যালাইন যদি ম্যাক্সিমাম খুলেও দিই 120 ফোঁটার বেশি যাবে না। কিন্তু রোগীরা যখন শকে চলে যায় তখন কিন্তু 30-40-এর বেশি বা 20-30-এর বেশি যায় না, কারণ ব্লাড ভেসেলগুলো কলাপস অবস্থায় থাকে, সংকুচিত থাকে। তার মানে তখন আমাকে দরকার হলে গলা কেটে সিভিল লাইন পর্যন্ত দিতে হতে পারে। তার মানে এটা কিন্তু আমাকে সম্ভব নয়, হাসপাতাল ছাড়া সম্ভব নয়, এবং সেই হাসপাতালটা সম্ভব যেখানে সিভিল লাইন করা যেতে পারে। আবার দেখা যেতে যে আমি ফ্লুইড দরকার, আমি এখন রিকভারিতে চলে আসতেছি, দ্যাট মিনস হচ্ছে আমার 4 ডেতে আপ পর্যন্ত আমার পানি এক্সট্রাভেশন হলো, আমার প্রথম দিকে হলো 3-4 দিনে, এই 5 দিন 6 দিনের মাথায় পানিটা আবার কি হয় ভিতরের শরীরের মধ্যে আবার ঢুকে আসে। এই সময় দেখা যাচ্ছে আমি আননেসারি ফ্লুইড দিচ্ছি। তার মানে আননেসারি ফ্লুইড দিলে যখন দেখা যাবে যে এই রোগীগুলো পালমোনারি ইডিমা হয়, লাংসের মধ্যে পানি আসে, হয়ে মারা যাচ্ছে। গতবার যে প্রবলেমটা ক্রিয়েট হয় আমাদের, একটা বিশাল গ্রুপ আমরা পেয়েছি যেটা হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গুতে পেটের মধ্যে পানি চলে আসতো, ফুসফুসে পানি চলে আসতো, দ্যাট মিনস অ্যাসাইটিস এবং পুলার ডিফিউশন। এই রোগীগুলো শ্বাসকষ্ট হচ্ছে। তার মানে এটা কিন্তু এক্সট্রাভেশনে প্রচুর পানি চলে আসছে, সাথে কি হচ্ছে এই রোগীগুলো আবার শকেও আসছে। তার মানে ব্লাড প্রেশার হচ্ছে আপনার হয়ে আসছে আপনার 90/80। তার মানে আমাকে শকের ম্যানেজমেন্ট করতে হচ্ছে। মানে এই সময় যে ফ্লুইড দেওয়াটা খুবই মানে রিস্কি, যে আমি কতটুকু ফ্লুইড দেবো, কারণ আমি ফ্লুইড একটু এদিক হয়ে গেলে ফুসফুসে পানি এসে আমি মারা যাবো। আমি কিন্তু ওদিকে আবার পানি যদি একটু কম হয় তাহলে কিন্তু পানি শূন্যতে আমি আবার মারা যাবো, হাইপোভলিউমিয়াতে মারা যাবো। এই সময় হ্যান্ডেলটা করতে হয় খুব মেটিকুলাসলি, কারণ আমাকে ওই সময় দরকার হলে অ্যালবুমিন দেওয়া লাগতে পারে, আমাকে ব্লাড দিতে হতে পারে, আমাকে ভলিউম এক্সপ্যান্ডার আমরা বলি, ডেক্সটান থেকে শুরু করে হেপারিন এগুলো দেওয়া দিতে পারে। তার মানে ওই সময় কোনটা দিতে হবে একজন বিশেষজ্ঞ খুব সহজে আসলে হ্যান্ডেল করতে পারেন। এই জন্য দেখা যাবে যে আপনি যদি রোগীগুলো মানে খারাপ রোগীগুলো আগে থেকে হাসপাতাল থাকে, তাদের মর্টালিটি রেটটা অনেক কমে যায় আসলে। সেটাই আসলে কিছু হলেই আমরা দেখা যায় একটা স্যালাইন খেয়ে ফেলি, ডাবের পানি খেয়ে ফেলি, এটা কিন্তু খুব কমন জিনিস আমাদের জন্য। এটা তো কোনো ক্ষতি নেই, কিডনি বডি যতটুকু দরকার ততটুকু নিবে, কিন্তু আইভি স্যালাইনটার সময় আমাকে ক্যালকুলেট করে নিতে হবে, মাস্ট ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, কারণ দেখা যায় ওটা করে ওটা খেয়েই খুব ভালো আছে, যেটা বললেন যে অনেকে একটু রিল্যাক্টেন্ট থাকে যে যেতে চাচ্ছে না, ঠিক আছে যে ডেঙ্গুই তো ভালো হয়েছে। একটা আমি তখন বলিনি, তাহলে কথা বাদ পড়ে গিয়েছে। ওটা হচ্ছে যদি আপনার যদি হার্ট ফেলিওর রোগী হয়, যদি একটা কিডনি খারাপ রোগী হয়, যদি একটা লিভার খারাপ রোগী হয়, তাদের জন্য তো আমরা এমনি করে রাখি ফুলি রেস্ট্রিক্টেড করে রাখি। তো ফুলি রেস্ট্রিক্টেড থাকে তারা, কারণ কিডনি, হার্ট, লিভার সব কিন্তু ফুলি রেস্ট্রিক্টেড। তার মানে এই রোগী যদি আমি এখন যদি বেশি পানি দিই, তাহলে শুরু থেকে কিন্তু এই রোগীগুলো পানি বেশি হয়ে আবার হার্ট ফেলিওর, কিডনি খারাপ এগুলো চলে যেতে পারে। তার মানে প্রত্যেকটাকে খুব মেটিকুলাসলি হ্যান্ডেল করলে ওভারকাম করা সম্ভব। সেটাই, এই জন্য আসলে ডেঙ্গু হওয়ার সাথে সাথে আমার মনে হয় যদি কারো ডায়াগনোসিস হয় একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকা উচিত। যদি রিস্ক থাকে তাদের অবশ্যই থাকা উচিত, যেটা বললেন যেটা একদমই ছোট বাচ্চা, বয়স্ক, প্লাস কোমরবিডিটি বেশি, কোমরবিডিটি আছে, এবং যারা একটু ফ্যাট যারা থাকে তাদের জন্য, প্রেগন্যান্ট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে শুরু থেকে ফলো আপ থাকা উচিত। শুরুতে ফলো আপ থাকে তখন ডাক্তারের সাথে, এবং তাদের মানে ব্লাড প্রেশারটা বাসায় মেজার করার যদি ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে করা খুব ভালো হয়। আইসিইউ সাপোর্ট কোন ক্ষেত্রে লাগে? অনেকেই মনে করে, যেটা বললেন যে কিছু হসপিটালে এখানে যে ঘাড়ে এখানে যে চ্যানেল করা হয় সব জায়গায় করা সম্ভব হয় না, এটা সাধারণত আইসিইউতে করা হয়, আইসিইউ সাপোর্ট থাকে, স্পেশালিস্ট ডক্টররা থাকে। আইসিইউ সাপোর্ট লাগবে কোন ক্ষেত্রে? এই যে আমি বললাম যে এটা শক, ইম্পেন্ডিং শক বা শকে চলে গেল যে রোগীগুলো, প্লাস এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের মধ্যে যখন একটা আপনি এনকেফালাইটিস নিয়ে আসে, মায়োকার্ডিটিস নিয়ে, হার্ট ফেলিওর নিয়ে আসে, এই রোগীগুলোকে আমাদের আইসিইউ সাপোর্টটা হচ্ছে দরকার হচ্ছে আমাদের, এগুলো লাগবে। এটা এগুলো আইসিইউ সাপোর্ট ছাড়া ওই সময়টা ছাড়া সম্ভব না আসলে। আচ্ছা, আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথে থাকুন। বিরতি
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই সময় রোগবালাই এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা বন্যা নিয়ে কথা বলেছি, ডেঙ্গু নিয়ে কথা বলেছি। এই সময় WHO সতর্কতা জারি করেছে একটা ডিজিজ নিয়ে, বা এমপক্স বা মাঙ্কিপক্স। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, এটা আসলে কী ধরনের ডিজিজ? থাইল্যান্ডে মনে হয় একজন পেশেন্ট শনাক্ত করা হয়েছে গতকাল, এটা আমরা জানি। এই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা প্যানিকের মতো হয়ে যাচ্ছে। এমপক্সটা আসলে কী জিনিস? এটা আসলে আমাদের যে একসময় ছিল স্মল পক্স ছিল, সেই জাতীয় একটা পক্স। একটা স্মল পক্সটা সারা বিশ্ব থেকে 1980-তে আপনার কিন্তু ইরেডিকেট হয়ে গেছে। আর এমপক্সটা প্রথম ডিটেক্টেড হয় 1958-এ। আচ্ছা, এইটা একটা মাঙ্কির মধ্যে প্রথম ডিটেক্টেড হওয়ার জন্য এটা একটা রিসার্চ পারপাসে ছিল, সেটার মধ্যে ডিটেক্ট করার জন্য এটার নাম হচ্ছে মাঙ্কিপক্স। সেখান থেকে এখন সংক্ষেপে বলা হয় এমপক্স। তাহলে এইটা প্রথম যখন আমরা ডিজিজ আকারে যদি বলি 1970-তে দেখা যায় যে এটা আসলে প্রথম মানুষের মধ্যে রোগ আকারে এবং ধরা পড়ে এবং ম্যান টু ম্যান ট্রান্সমিশন শুরু হয় 1970-তে। এখন প্রথম যেটা শুরু হয় এটা হচ্ছে কঙ্গোতে, এবং এটা পাওয়া যাচ্ছে কোথায়? এটা আসলে ডিজিজ হচ্ছে আফ্রিকা। আমি যদি বলি ওয়েস্ট আফ্রিকা অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকাতে এই ডিজিজটা হচ্ছে সবচেয়ে বেশি প্রকট। এবং আপনার যে কঙ্গো বেস, যেটা কঙ্গো বেসটাতে সবচেয়ে, এবং এখানে দু ধরনের ভেরিয়েন্ট পাওয়া যায়। আমরা বলি একটা হচ্ছে 1 ক্লেড আর একটা হচ্ছে ক্লেড 2। 1টা হচ্ছে মোর ভিরুলেন্ট, ক্লেড 2টা হচ্ছে আপনার লেস ভিরুলেন্ট আপনার। এখন যে ভাইরাসটা এটা হচ্ছে, এই ভাইরাসটাতে কী হয় আসলে? প্রথম হচ্ছে যে এটা একটা পক্স ভাইরাস, এবং এটা স্মল পক্সের মতো সিভিয়ার নয়, কিন্তু আমরা আর একটা পক্সের সাথে সবাই আমরা পরিচিত, সেটা কি চিকেন পক্স। এটা চিকেন পক্স থেকে আবার এটা অনেক বেশি সিভিয়ার। তাহলে প্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমাদের তো এখন চিকেন পক্স হচ্ছে, আবার এই পক্স হতে পারে, আবার অন্য কিছু ডিজিজ হতে পারে। কখন আমি সাসপেক্ট করব? যখন হচ্ছে চিকেন পক্সটা যখন হয় তখন আপনি খেয়াল করবেন যে যখনই জ্বরটা আসা শুরু করে তখনই আপনার ভেসিকেলগুলো আসা শুরু করে, এবং প্রথমে লাল লাল মেকুল হবে, পেপুল হবে এবং ভেসিকেলে চলে আসবে। এটা শুরুতে সাথে সাথে সাইড বাই সাইড হয়। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউশনটা হয়, পক্সেরটা কোথায় হয় বেশি? চিকেন পক্সটা মেনলি হয় আমাদের মুখে শুরু হয়ে সারা বডির মধ্যে বেশি থাকে, হাত পা একটু কম্পারেটিভলি কম থাকে। তাহলে আমরা বলি এটা সেন্ট্রিপিটাল ডিস্ট্রিবিউশন। আর এই যেটা আমাদের যেটা বলবো মাঙ্কিপক্স, যেটা এমপক্স, সেটা সাধারণত হয় কি, এটা হয় সেন্ট্রিফিউগাল ডিস্ট্রিবিউশন। এটা মুখে শুরু হয়, হাতের পামে হয়, পায়ের পাতায় হয়, হাতে আপনার এগুলোতে বেশি থাকে, যেটা কিন্তু আপনার ইচ্ছে হয় না, চিকেন পক্সে হয় না। এখানে যেটা হয় এমপক্সে, যেটা হয় চোখের আপনার কর্নিয়া থেকে শুরু করে জেনিটেলিয়ার মধ্যে সব জায়গায় আপনি ইনভলভমেন্ট হয়, যেটা চিকেন পক্সে খুব একটা হয় না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে। নেক্সট হচ্ছে একটা বড় পার্থক্য হচ্ছে, আমি যখন কন্টামিনেশনে চলে গেলাম, যখন আফ্রিকান কান্ট্রি থেকে ভিজিট করে আসলাম অথবা বাংলাদেশে এটা চলে আসলো, যখন আমি চলে আসবো, এটা ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু অনেক কম, এটা অনেক বেশি ভিরুলেন্ট। তার সাধারণত 2 সপ্তাহের মধ্যেই এক্সপোজারের মধ্যে এটা চলে আসে। আর ভাইরাস চিকেন পক্সে এটা চলে আসতেছে প্রায় 3 সপ্তাহের মতো লেগে যায়। এখন সাথে কি থাকবে এমপক্সে যে জিনিসগুলো থাকে, আমার জ্বর থাকবে, তার আমার জ্বর আসা 3-4 দিন পরে আমার র্যাশগুলো আসা শুরু করবে। প্রথম দিনে থাকবে শুধু ম্যাকিউল, একটু জাস্ট লাল লাল, তারপরে এটা একটু উঁচু হয়ে যাবে, আমার পেপুলের মতো হয়ে যাবে। তারপরে যেটা হয়ে যাবে আপনার একটু পানি আসা শুরু করবে, যেটাকে আমরা বলি ভেসিকেল। দেন এটার ভিতরে পুজ আসা শুরু করবে, দ্যাট ইজ পাস্তিউল। এখন চিকেন পক্স থেকে পার্থক্য কি? চিকেন পক্সে যেটা হয় সেটা হয় সুপারফিশিয়াল, খুব উপরের দিকে, চাপ দিলে অনেক সময় জোরে চাপ দিলে ফেটেও যায়। আর এইটা হচ্ছে অনেক ডিপ সিডেড, ভিতরের দিকে থাকবে এবং ওয়েল ডিমার্কেটেড, এবং চাপ দিলে এটা ফাটানো সহজ নয়। তাহলে এটা হচ্ছে একটা বোঝার সহজ উপায়। সাথে কি থাকে, এই যে এমপক্সে ডেঙ্গির মতো আমরা আলাপ করছিলাম, সেরকম সিভিয়ার বডি এক থাকে, মাথা ব্যথা থাকে, আপনার মাংসের মধ্যে ব্যথা থাকে, এই তার মানে হেডেকগুলো থাকে। এবং সবচেয়ে বেশি পার্থক্য করার জন্য সবচেয়ে বেশি ভালো উপায় হচ্ছে, যখন এমপক্সটা একজনের শরীরের মধ্যে ঢোকে, তার 4-5-6 দিনের মাথায় যখন ডিজিজটা আসা শুরু করে, তখন আসে বা আগেও সাথে লিম্ফ চলে আসে কতগুলো, গুটুলি বিচুলির মতো, যেটা কতগুলো ঘাড়ে টাড়ে শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু আমরা যদি মনে করে থাকি চিকেন পক্সের ক্ষেত্রে সাধারণত লিম্ফ হয় না, তাহলে এটা আমাদের সহজভাবে একটা ডিফারেন্সিয়েট করার জন্য ভালো একটা উপায় হচ্ছে আমাদের এই জিনিসটা। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারি। এটা ট্রান্সমিশনটা কেমন হয়? যখন সাপোজ একজন আক্রান্ত হলো, আমি তাকে দেখতে গেলাম, তার সাথে কথা বললাম, সে হাঁচি কাশি দিলে আমি আক্রান্ত হয়ে যেতে পারি। তার জায়গায়, যে জায়গায় আমার আক্রান্ত, সে জায়গায় যদি আমার হাত লাগে তাহলে হতে পারে। এবং এমপক্সে যে এখন যেটা ভেরিয়েন্টটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা আমাদের ক্লেডটা যেটা ট্রান্সমিট করতেছে, সেটা হচ্ছে কি 1B বলতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বা সেটা হচ্ছে কিন্তু সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে কিন্তু এটা ভালো হচ্ছে। তার মানে কিন্তু সেফ সেক্সুয়াল এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস থিং। তাহলে এই জিনিসটা আমি যদি বলি, তাহলে এই যে আমার যে এমপক্সটা হলো, এটা হলে আমাকে প্রশ্ন আসবে, যে সবাই প্রশ্ন করে আমাদের কতদিনের মধ্যে আমি ভালো হয়ে যাব। কারণ সাধারণত এইটা এবং সিভিয়ারিটি কতটুকু, এইটা আমরা বলি যে ক্লেড 1 যেটা, সেটা হচ্ছে মোর সিভিয়ার, এটার যে মর্টালিটি আপনার হচ্ছে লেস দ্যান 1 থেকে 10%, ওয়ারাস ক্লেড 2 যেটা, সেটা মর্টালিটি হচ্ছে বিলো 3%। তাহলে মর্টালিটিটা কম্পারেটিভলি কম 2তে, কিন্তু এখন হচ্ছে কিন্তু আমাদের 1 পাওয়া যাচ্ছে, তাহলে 1 হচ্ছে মর্টালিটিটা বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে কতদিনে আমি ভালো হব বা কতদিন আমি ইনফেকশাস থাকবো, এটা হচ্ছে কমন কোশ্চেন সবার।
ইনফেকশাস থাকবে হচ্ছে, আর ভালো হবে কতদিনে? ভালো হতে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত দরকার হয়। 2 থেকে 4 সপ্তাহ পরে আমি পুরো সুস্থ হয়ে যাব। কতক্ষণ পর্যন্ত আমি ইনফেকশাস থাকবো? যখন পর্যন্ত বডিতে শেষ কাজটা পড়ে না যাবে। আমরা বলছিলাম ম্যাকুল হবে, প্যাপুল হবে, পাস্টুল অ্যান্ড হচ্ছে আপনার আমরা বলি ভেসিকল অ্যান্ড পাস্টুল। তারপরে কি হয়, এইটা 5-6 দিন পরেই এটা আপনার কাস্ট হওয়া শুরু করে, ড্রাই হয়ে যাবে। এবং আরেকটা মজার জিনিস, এটা আম্বলিকেটেড বলি। আম্বলিকাস মানে আমাদের যেমন নাভি থাকে, নাভিটা যেমন ভিতর দিকে গর্ত, এই যে ব্লিস্টারগুলো হয় মাঝখানে গর্ত গর্ত হয়ে যায়, আম্বলিকেটেড হয়ে যায়। আম্বলিকেটেড হয়ে যায়। আম্বলিকেটেড হয়ে গেলে উপরে একটা ক্রাস্ট ফর্মেশন হবে, ক্রাস্টটা পড়ে যাবে। আরও একটা মজার জিনিস হচ্ছে, যেমন চিকেন পক্সের জায়গায় জায়গায় ক্রপ ক্রপ হতে থাকে, এখানে তা না। হাতে যদি হয় একসাথে হবে, পায়ে যদি হয় একসাথে হবে, মানে এক এক জায়গায় একসাথে অনেকগুলো চলে আসে। এটা একটা ডিফারেন্সিয়েট করার উপায়। যখন আমি ভালো হয়ে যাচ্ছি, শেষ ক্রাস্টটা মানে শক্ত হয়ে যে একটা চটার মতো পড়ে, যেটা যতক্ষণ পর্যন্ত পড়ে না যাবে এবং নিচে যদি হেলদি সাদা স্কিন দেখা যায়, তখন যদি হয় ওই সময় পর্যন্ত ওই ক্রাস্টটা কিন্তু হাইলি ইনফেক্টেড। তাহলে ইনফেক্টেড জেল, তার মানে ওই ক্রাস্টটা যখন ঘরে যদি ফ্লোরে কোনো জায়গায় পড়ে থাকে, তাহলে হচ্ছে কিন্তু হাইলি ইনফেক্টেড এটা। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমি এই সময়টা যদি আক্রান্ত হই, তাহলে কি করবো আমি? এটা আসলে ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক, কারণ এটা মেজরিটি সেলফ লিমিটিং, ভালো হয়ে যায়। তো ভালো যদি হয়ে যায়, তাহলে আমি কি করব? আমি এই সময় প্রচুর পরিমাণে পানি খাবো, স্যালাইন ওয়াটার খাবো। আমি যদি ব্যথা থাকে তাহলে আমি প্যারাসিটামল খাবো। আমি যদি গা চুলকানি থাকতে পারি, যদি ইচিং হয়, তাহলে আমি একটু অ্যান্টিহিস্টামিনিক আমি খাবো। যদি মনে করি যে এই রোগীগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে, অথবা কাদের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এটা হচ্ছে দুটো ইস্যু। তাহলে কমপ্লিকেশন কাদের ডেভেলপ করতে পারে? একটা হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজড, তারা 18 বছর নিচে যারা বাচ্চা, তারা 18 বছর নিচে বাচ্চা যারা যাদের হচ্ছে আপনার বিভিন্ন কোমরবিড ডিজিজগুলো যদি থাকে, তাদের হতে পারে। যদি মনে করেন যে হ্যাঁ, যে আমার বিভিন্ন ইমিউন সাপ্রেসিভ ড্রাগগুলো পাচ্ছে, তাদের জন্য হতে পারে। তার মানে এই যে জিনিসগুলোর সাথে যদি মনে করেন যে কতগুলো ডিজিজ ডেভেলপ করে যায়, যেমন এখান থেকে কমপ্লিকেশন ডেভেলপ করে, কি হতে পারে? যেমন ব্রঙ্কোনিউমোনিয়া ডেভেলপ করে যায়, নিউমোনিয়া ডেভেলপ করে। নেক্সট হতে পারে এটা ব্রেনে ধরে যেতে পারে, যেটাকে আমরা বলি এনকেফালাইটিস ডেভেলপ করে যেতে পারে। এটা যদি হার্ট থেকে শুরু করে অন্য কোনো জায়গায় যদি ধরে যায়, তাদের ডেভেলপ করতে পারে। তাহলে এই গ্রুপগুলো হচ্ছে দে আর ভালনারেবল। তাহলে এই গ্রুপগুলো যদি ভালনারেবল হয় এবং যাদেরকে চোখের কাছাকাছি ইনভলভ হয়ে যায় বা চোখ ইনভলভ হয়ে যায়, কারণ এখানে চোখ ব্লাইন্ড হয়ে যেতে পারে, তাহলে এইটা যদি চোখকে যদি ধরে, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে হয়। 3টা অ্যান্টিভাইরাল পাওয়া যায়, যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এখন পর্যন্ত আসলে অ্যাভেলেবেল না, যে জন্য আমরা এটা দিতে পারছি না। তাহলে এটা যদি না দিতে পারি, তাহলে হচ্ছে একটা আমাদের দরকার হলে যদি বাংলাদেশে চলে আসে, অবশ্যই এটা চলে আসবে, প্রোডাকশনে চলে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই জিনিসটা, কারণ বাংলাদেশে আমরা ওষুধ শিল্পে মোটামুটি এখন স্বাবলম্বী, আমরা যে কোনো ওষুধই আমাদের দেশে তৈরি করা সম্ভব। নেক্সট প্রবলেম যেটা কি হচ্ছে, কনভেনশনাল যে অ্যান্টিভাইরালগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো কিন্তু এখানে কার্যকরী নয়, কনভেনশনাল কার্যকরী নয়। নেক্সট হচ্ছে আপনার ভ্যাকসিনেশনের একটা প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে যে 18 বছর বাচ্চাদের নিচে কেন কম হয়, বেশি হয়, সিভিয়ারিটি বেশি হয়? এটা মনে করা হয় যারা স্মল পক্সের ভ্যাকসিনেটেড, তাদের মধ্যে এটা কিছুটা প্রোটেকশন দেয়। সেজন্যই স্মল পক্সের যে ভ্যাকসিনটা, যাদের এক্সপোজার হয়ে গেল, যদি মনে করে যে না হওয়ার আগে, যারা হেলথ ওয়ার্কার, যারা ব্লাড ইমিউন কম্প্রোমাইজ, তাদেরকে ভ্যাকসিন করাটা জরুরি। তো কাদেরকে কি দেবো আমরা? সাধারণত যে 0 উইকস মানে আজকের দিনে যদি আমরা, তাহলে 4 সপ্তাহ মাথায় 28 দিনের মাথায় একটা দিয়ে দেবো। কোন ভ্যাকসিন পাওয়া যায়? এখানে স্মল পক্সের যে ভ্যাকসিনটা, যে সেই ভ্যাকসিন যেটা দেওয়া হয় সেটাই দেওয়া। স্মল পক্সের জন্য আমার বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে। আমাদের বলি যে 3rd জেনারেশন যেটা ভ্যাকসিন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটা ভ্যাকসিনিয়া থেকে তৈরি, ভাইরাস থেকে তৈরি করে। এটা আরেকটা মানে অর্থোপক্স, আমরা বলি যে যদি এটা কঠিন হয়ে যাবে, অর্থোপক্স ভাইরাডি বলে একটা টার্ম আছে। এই গ্রুপটা হচ্ছে অর্থোপক্স ভাইরাস গ্রুপটার মধ্যে পড়ে যাচ্ছে। তো এই ভাইরাসটা গ্রুপের মধ্যে আরেকটা ভাইরাস আছে ভ্যাকসিনিয়া। স্পেসিফিক্যালি এই ভাইরাসটার জন্য কি না, এটার জন্য স্পেসিফিক কোনো ভ্যাকসিন নাই। এটা হচ্ছে ওই ভ্যাকসিনিয়া ভাইরাসের এগেইনস্ট ভ্যাকসিন, স্মল পক্সের ভ্যাকসিনটা এখানে কাজ করে। এবং এটার যে এফেক্টিভিটি নিয়ার অ্যাবাউট 85%, ভেরি গুড এফেক্টিভ। আমি ওটা দিলে আমার হয়ে যাচ্ছে। আমি যদি এক্সপোজারে চলে আসি, আসার আগে আমি দিতে পারি, আর এক্সপোজারে যদি চলে আসি, তাহলে 4 দিনের মাথায় 14 দিনের মাথায় যদি আমি দিয়ে দিই, তাহলে বলা হয় যে 85% এখানে কাজ করে যাবে, তাহলে আমি ভ্যাকসিনটা আমি দিব। তার মানে এটা যদি দরকার হয়, তাহলে আমি দিব। তাহলে এটা যদি দিতে পারলে আমি এটা প্রোটেকশনে আমি এটা চলে আসতে পারবো। এটা ঠিক আছে স্যার, আমরা আপনার কাছে আজকে অনেক কিছু জানলাম, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।